ব্যবসা বাণিজ্য অর্থনীতির জনপ্রিয় আয়োজন সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, তৃতীয় বিশ্বের এক সময়ের তলাবিহীন ঝুড়ি নামক দেশটি আজ ল্যান্ড অব মাইক্রো ক্রেডিট নামে খ্যাত। এই দেশে সম্প্রতি অনুষ্ঠিত হল এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ক্ষুদ্র ঋণ সম্মেলন। 2005 সালের মধ্যে বিশ্বের 10 কোটি দরিদ্র লোককে স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে এই সম্মেলনে। যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রো ক্রেডিট সামিট ক্যাম্পেইনের সহযোগিতায় বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই সম্মেলনে আয়োজন করে। জিম্বাবুয়ে, ভারত ও মেক্সিকোর পর ক্ষুদ্র ঋণের মডেল কান্ট্রি বাংলাদেশের এই আয়োজনে 46টি দেশের 14 শতাধিক প্রতিনিধির অংশগ্রহণ ছিল তাৎপর্যপূর্ণ। সহস্রাব্দ উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী 2015 সালের মধ্যে সারা বিশ্বে দরিদ্র লোকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার কথা ভাবা হচ্ছে। কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনের বড় অন্তরায় হল ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে এনজিওগুলোর উচ্চ হারে সুদ আদায়। এই বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে এই সুদের হার কিভাবে সহনশীল করা যায় তা জানতে আমাদের প্রতিবেদক মুনিরুদ্দিন আহমেদ মুখোমুখি হয়েছিলেন ক্ষুদ্র ঋণের স্বপ্নদ্রষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে। চলুন তার সাক্ষাৎকারটি দেখা যাক। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে এনজিওগুলো কাবলিওয়ালাদের মতো 40% হারে ঋণ আদায় করছে, যা দরিদ্র জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এই সুদের হারকে কমিয়ে আনার কোনো উপায় আছে কি? এটা হলো যে আগে ঋণ পাওয়া যাচ্ছিল না, যেতে হলে মহাজনের কাছে যেতে হচ্ছিল। মহাজনের কাছে গেলে সে এটা বিশাল রকমের হয় সুদ দিতে হচ্ছে, না হয় অন্য শর্ত দান দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এনজিওদের মারফতে পাওয়া যাচ্ছে, বলছে সুদের হার বেশি মনে হচ্ছে। সুদের হার যে কোনো জিনিসের বাজারের দাম কমানোর একটাই রাস্তা, যদি কেউ মনে করে যে এটা বেশি, আরেকজন এসে ব্যবসা শুরু করে কম দামে বিক্রি করা। তো কাজে যার কাছে এটা খারাপ লাগছে তার একমাত্র কাজ হলো এসে বিক্রি করা, যে আমি সস্তায় দিই। কাজে ফয়সালা, এটা নিয়ে বিতর্কের কিছু নাই। এটা তো খোলা বাজার, কেউ কাউকে নিষেধ করছে না যে আপনি আসতে পারবেন না, শুধু আমি থাকবো, আমি এখানে একচেটিয়া বাজার, ওরকম তো কিছু না। তো যারই এটা মনে হয় যারা তো ভালো ব্যবসা করছে, লাভ বেশি, 40 টাকা দিয়ে বিক্রি করছে, আমি 38 টাকা দিয়ে বিক্রি করবো, কাজে তার লাভ হবে, সবাই ওদিকে চলে যাবে। কাজে এটা নিয়ে তর্ক না করে কাজে নামাটাই হলো প্রথম কাজ, এটাই হলো বড় কথা। আর এটা কেউ হুকুম দিয়ে এটাকে কমাতে পারবে না। এটা হলো যে এমন এক জিনিস যে এটাকে যদি সরকার চায় যে এটা কমুক, তাহলে সে কি কারণে বেশি দিচ্ছে, তার খরচটা কেন পোষাতে পারছে না, সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে, যাতে খরচগুলো কি কি আছে, সেখানে সরকারের কোনো ভূমিকা আছে কিনা। খরচ যদি কমাতে পারে তাহলে হয়তো সে কম দামে বিক্রি করতে পারে, এটাও দেখতে হবে। সবচেয়ে বড় হলো যে নিজে কাজে নেমে যাওয়া। কাজে নেমে গেলে যদি 40 ভালো না লাগে, আমি 4% সুদ দেবো, আমি পোষাতে পারবো, তা ওদের ব্যবসা একদিনই শেষ, 2 দিন লাগবে না এটি শেষ করতে। তো কাজেই আমি অনুরোধ করবো সবাইকে, যারা মনে করে যে এটা সুদের হার বেশি, তারা মেহেরবানি করে আসেন, কাজটা শুরু করেন, তাহলে এই সুদের হার বেশিক্ষণ থাকবে না। প্রতিযোগিতার মধ্যেই এটা সমাধান সমর্থ হয়ে যাবে। সমকালীন অর্থনীতির জনপ্রিয় আয়োজন প্রতিবেদন পর্ব থেকে চলুন ঘুরে আসি। বসন্তের মূল পরিচয় পাওয়া যায় রং বেরঙের ফুলের মাধ্যমে এবং কোকিলের কণ্ঠে। তবে বর্তমানে আমাদের দেশে বসন্ত ছাড়াও সব ঋতুতে বাহারি রঙের ফুলের পর্ষা সাজিয়ে বসেন ফুল বিক্রেতারা। ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি মাস, জন্মদিন, সর্বোপরি বিয়ের অনুষ্ঠানের জন্য ফুল অপরিহার্য। দেশ বিদেশের ফুলের চাহিদা মেটানোর জন্য ইতিমধ্যে সাভারের সাদুল্লাপুরের গোলাপ, যশোরের রজনীগন্ধা, ঝিনাইদহে গাঁদা এবং উত্তরবঙ্গে ইদানিং ফুলের চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। অভ্যন্তরীণভাবে ফুলের গুণগত মান অনুযায়ী 3 ফুট দৈর্ঘ্য গাঁদা ফুলের মালা 10 টাকা থেকে 150 টাকা, একটি গোলাপ 3 টাকা থেকে 5 টাকা, রজনীগন্ধার প্রতি স্টিক 1 টাকা থেকে 3 টাকা, বেলি প্রতি পিস 5 টাকা থেকে 10 টাকা, গাজরা 10 টাকা থেকে 15 টাকায় বিক্রি হয়। তাছাড়া বিভিন্ন সাইজের ফুলের তোড়া ও ঝুড়ি 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হয়, যার ফলে একদিকে যেমন ফুলের রফতানি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ফলে ফুলের চাষ এবং ফুল বিক্রি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ঋণ গ্রহণের ক্ষেত্রে দরিদ্র মানুষগুলোর জামানত দেওয়ার মতো কিছু না থাকা, প্রত্যন্ত গ্রামে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর শাখা না থাকার মতো নানাবিধ ঝামেলার কারণে দরিদ্র মানুষগুলো যখন কোনো ঋণই পাচ্ছিল না, তখনই এনজিওগুলো মাত্র 34.26 বিলিয়ন টাকা ঋণ স্থিতির বিপরীতে 49.20 বিলিয়ন টাকা ঋণ বিতরণে সফল হয়েছে,
যা কিনা মহাজনী ব্যবসা বন্ধ এবং 120 থেকে 200% হারে সুদ প্রদান থেকে মানুষকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের জন্ম ঋণদানে উৎসাহিত করেছে, আর এই প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের অধিকাংশ দরিদ্র পরিবার ক্ষুদ্র ঋণের আওতায় এসেছে। সেদিন বেশি দূরে নয়, এই ঋণ গ্রহীতারাই ঋণ উদ্যোক্তাতে পরিণত হবে, দেশ সমৃদ্ধ আসবে, এগিয়ে যাবে বাংলাদেশ। এই শুভকামনায় সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।